আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আবার আপনার মাঝে দুইটি গল্প নিয়ে হাজির হচ্ছি। আর গল্প শুরু করার আগে আপনাদের কিছু কথা বলি। আমাদের গল্পের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন গল্প শুনছেন এখন সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে পরবর্তী গল্প আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যান। আর দেরি না করে আমরা গল্প শুরু করব। প্রথম গল্পটি হচ্ছে জীবন্ত লাশ। আর দেরি না করে চলুন আমরা গল্প শুরু করি। আজকে অফিসে যাওয়ার সময় একটা রোড অ্যাক্সিডেন্টে আমি মারা যাই। আমি ঠিক মারা যাইনি, আমাকে যে হাসপাতালে ভর্তি করানো হয় সেই হাসপাতালে ডাক্তাররা আমাকে মৃত ঘোষণা করেন। যেহেতু আমি দুর্ঘটনায় মারা গেছি তাই আমার শরীরের ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অস্ত্রোপচার করে রেখে দেওয়া হয়েছে। এটাকে বলে পোস্টমর্টম। পরে এই অঙ্গগুলো সুস্থ মানুষের শরীরে দেওয়া হবে। সংযুক্তর কারণে আমি হাসপাতালের নামটি প্রকাশ করছি না, তবে সেটি কোনো একটি সরকারি হাসপাতাল। আমার মৃত ঠেউটি বডিটি অন্য লাশের সাথে লাশ ঘরে রাখা হলো। যারা এইভাবে দুর্ঘটনায় মারা পড়ে তাদের লাশগুলোকে পোস্টমর্টম করে সেখানে রাখা হয়। তারপর স্বজনদের কাছে হস্তান্তর করে নিখোঁজ হওয়া লাশগুলোও লাশ ঘরে সংহত করা হয়। আমার মৃত্যুর সংবাদ এখনও স্বজনদের কাছে পৌঁছায়নি। আমাকে হালকা ট্রিটমেন্ট করে সেখানে রাখা হয়। অন্য রুম থেকে এই রুমটা বেশ অন্ধকার ও ঠান্ডা, যাতে লাশগুলো পচে না যায় সেই জন্য তাপমাত্রা মাইনাসের নিচে দেওয়া। রাত তখন কয়টা হবে আমি জানি না। ঠিক সেই সময় আমার জ্ঞান ফেরে। আমার ঠিক বিশ্বাস হচ্ছে না আমি বেঁচে আছি, কারণ দুইটি গাড়ি আড়াআড়ি সংঘর্ষের সৃষ্টি চাপে ফেলে আমি দুর্মে বসে যাই। আমি ঠিক জানি না আমি এখানে কোথায় আছি। পছন্দের সিটে আমি থরথর করে কাঁপছি। আমার শরীরের ওপর কেবল একটা পাতলা সাদা চাদর। আমি হাত দিয়ে চারিদিকে খুঁজতে লাগলাম কোনো কাপড় পাই কি না, কারণ এই রুমের ভিতর এতটাই ঠান্ডা যে আমি আইসক্রিমের মতো জমে যাচ্ছি। আমি পাগলের মতো আশেপাশে থাকা সকল বেডের উপর থাকা চাদরগুলো টেনে নিজের গাড়ি জড়িয়ে নিলাম। আমি তখনও ঠক ঠক করে কাঁপছি। পরেক্ষণে মনে হলো আমি কোথায়? এরা কি হাসপাতালের কোনো রুম? আর সিটে শুয়ে থাকা লোকগুলো রোগী, কিন্তু এটা হাসপাতাল কোনো রুম হলে এই রুমে তো এত নির্জন আর নিশ্চুপ কেন? সবাইকে ঘুমিয়েছে নাকি? তাছাড়াও রুমটা মাত্রাধিক ঠান্ডা। আমার মনের ভিতর একটু ভয় সৃষ্টি হলো। এই রুমটা এত অন্ধকার যে কিছুই দেখা যাচ্ছে না। আমি চিৎকার করতে গিয়েও মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। ঠান্ডায় আমার মুখের কথাগুলো জমে যাচ্ছে। আমার শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করছি। অস্পষ্ট স্বরে বললাম, কেউ কি আছেন? আমাকে একটু পানি দেবেন? হঠাৎ রুমের মধ্যে আলো জ্বলে উঠল। সাদা কাপড় পরা মধ্যবয়স্ক একটা লোক আমার সামনে দাঁড়িয়ে আছে। লোকটি আমার দিকে এক গ্লাস পানি দিয়ে বলল, এই নিন পানি। রুমের ভিতরে আলো আর লোকটি দেখে আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তিনি আমার পরিচয় জিজ্ঞাসা করলেন, এখানে কিভাবে আসলাম? সব কিছু ওনাকে বললাম আমি। অতিরিক্ত ঠান্ডায় আমার মুখ দিয়ে কথা জড়িয়ে যাচ্ছে। শীতে আমি কাঁপছি আর কথা বলছি, অথচ লোকটির কিছুই হচ্ছে না। রুমে অনেকগুলো মানুষ সারিবদ্ধভাবে শুয়ে আছে, প্রত্যেকের মাথা ও গলার অংশ সেলাই করা। আমি অস্পষ্ট স্বরে বললাম, আপনাদের ঠান্ডা লাগছে না? লোকটি মুচকি হেসে বললেন, ঠান্ডা লাগবে কেন? আমরা তো কেউ বেঁচে নেই। লোকটির কথা শুনে আমি তার দিকে চোখ বড় বড় করে তাকালাম। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ, বুকটা ধরপড় করে কাঁপছে। তিনি আমাকে লাশগুলোর সাথে পরিচয় করিয়ে দিলেন। তাদের নাম, ঠিকানা এবং কিভাবে মারা গেলেন সব বলতে লাগলেন। আর বলার সাথে সাথে লাশগুলো উঠে নিজের বেডেই বসে পড়ল। একে একে সবাই বেডে বসে পড়ল আর আমার দিকে মুখ করে তাকিয়ে আছে, কারণ তাদের কারোরই চোখ নেই। বুকও মাথা অসংখ্য সেলাইয়ের দাগ। তাদেরকে দেখে আমি ভয়ে আটকে উঠি। কি বিভৎস চেহারা তাদের! এই ভয়ঙ্কর মুহূর্ত আমার ভিতর কি তা ভাষা প্রকাশ করার মতো নয়। প্রচুর ভয়ে এত ঠান্ডার ভিতরে আমিও ঘামতে শুরু করি। কি করব কিছুই বুঝতে পারছি না। আমার শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। মাথাটা কেমন যেন ঘোরপাক খাচ্ছে। আমি একটা খালি বেডকে ইঙ্গিত করে বললাম, এই বেডটা খালি কেন? এটা কার? লোকটি আবার হাসলো, বললেন, এই বেডটা আমার। আমি আজ সকালে ছাদ থেকে পড়ে মারা গেছি। এই কথা বলেই সবাই হো হো করে হাসতে লাগলো। তাদের হাসির শব্দ পুরো রুম প্রকৃতি হলো, আর সেই শব্দগুলো যেন আমার বুকের ভিতর লক্ষ হাতুড়ি পিটাচ্ছে। আমি এতটাই ভয় পেলাম যে পাগল মতো পুরো রুমে ছোটাছুটি করছি, চিৎকার দিয়ে রুম থেকে বের হওয়ার চেষ্টা করছি, কিন্তু
রুমটা বাইরে থেকে বন্ধ করা। আমি ভাবতে লাগলাম, আমি এই লাশ ঘরে কীভাবে আসলাম? তাহলে কি আমি মারা গেছি? রুমের একটা কোণায় জড়ো শুরু হয়ে আসি। এই মৃত লাশগুলো ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি চিৎকার দিয়ে কাঁদতে লাগলাম, আমি বোধ হয় এদের হাতে মারা পড়ব আজ। সবাই আমার উপর ঝাঁপিয়ে পড়ে। প্রচুর ভয়, আমি জ্ঞান হারাই। কতটা ভয় পেলে মানুষ জ্ঞান হারায় বলতে পারবেন? ঠিক আমি ততটাই ভয় পেয়েছিলাম। শেষ রাতে আমার আবারও জ্ঞান ফিরল। তখন পুরো রুমটা অন্ধকার পরিপূর্ণ। কারা যেন আমার শরীর নিয়ে টানাটানি করছে চারিদিকে, আর সবাই ঝগড়া করছে। কেউ বলে এটা আমি খাবো, অন্য একজন বলে এটা আমি খাবো। তাদের কথা শুনে আমার হার্টবিট ওঠানামা করছে। রুমের বাতিটা হালকা জ্বলসা নিভু নিভু করছে। আমি স্পষ্ট দেখতে পেলাম তারা সবাই মিলে একটা লাশকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। প্রচণ্ড ভয়ও শীতে আমি কাঁপতে কাঁপতে আবারও জ্ঞান হারাই। আমি জানি না আমি সেন্সলেন্স অবস্থায় আমার সাথে কি হয়েছিল, তবে আমি বুঝতে পারছি না আমাকে লাশ ঘরে রাখা হলো কেন। তাহলে কি আমি মারা গেছি? কিন্তু মারা গেলে আবার জীবিত হলাম কিভাবে? তাছাড়াও লাশগুলো কারা? এরা তো মৃত, তাহলে জীবিত হলো কিভাবে? আমি মনে মনে ঘরের মধ্যে আছি। আমি জানি না এরা কারা, আর কেনই বা আমাকে এরা ভয় দেখাচ্ছে। সকালে দরজা খোলার সাথে সাথে বাইরের আলো চোখে পড়তেই আমার ঘুম ভেঙে যায়। আমি তখনও প্রচণ্ড শীতে থরথর করে কাঁপছিলাম। তাছাড়াও লাশ পশার গন্ধ, আমার দম বন্ধ হয়ে আসছিল। ডোম দরজা খুলতেই আমি পাগলের মতো দরজা থেকে দৌড় দিলাম। লাশ ঘরে আকৃতিভাবে জীবিত মানুষ দেখে ডোম নিজেই ভয় পায় এবং দরজা বন্ধ করে দৌড় দেয়। অতিরিক্ত ঠান্ডার কারণে আমার মুখ জড়িত চলে আসে, তাই আমি তাকে কিছুই বলতে পারিনি। পরবর্তীতে শুনলাম ডোম ছুটে গিয়ে ডাক্তারে সব খুলে বলে যে লাশ ঘরে একটা জীবিত মানুষ সেখানে দেখতে পেলাম। তারা ডোমের কথা হেসে উড়িয়ে দিলেন। লাশ কিভাবে জীবিত হবে? তারা ভাবলেন ডোমেরা সাধারণত লাশ কাটার সময় নেশা পানি করে থাকে, তাই বেশি নেশা করার ফলে হয়তো ভুল ভাব দেখেছে। কিন্তু ডোম সেই দিকে কোনো নেশাই করেনি। অবশেষে তার জোরাজোরিতে তারা সবাই এসে লাশ ঘরের দরজা খোলে। তারা দেখে সত্যি আমি জীবিত আছি এবং সেখান থেকে আমাকে অর্ধমৃত্যু অবশ্যই উদ্ধার করা হয়। 3 মাস আমি অসুস্থ ছিলাম। 1 মাস আমার কোনো বাকশক্তি ছিল না। আমি সুস্থ হওয়ার পর হাসপাতাল সকল ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষ আমার পরিচয় আমার কাছ থেকে ক্ষমা চায় তাদের ভুলের জন্য, এবং আমার চিকিৎসার সকল খরচ হাসপাতালের কর্তৃপক্ষ বহন করে। তাদের জিজ্ঞাসা করলে বলে হাসপাতালে একটা সরকারি অ্যাকশন ছিল, তাই হাসপাতাল সকল ডাক্তার ও কর্মচারী সেখানে তাড়াহুড়া করে চলে যায় অনুষ্ঠানে যোগ দিতে। আমার শরীরের অবস্থা এমন ছিল যে তারা বুঝতেই পারেনি আমি জীবিত নাকি মৃত। অনুষ্ঠানে যাওয়ার জন্য তারা কোনো রকম পরীক্ষা না করে আমার শ্বাস প্রশ্বাস বন্ধ দেখে তারা আমাকে মৃত ঘোষণা করে। তবে আমার ভাগ্য ভালো যে সেদিন রাতে ডাক্তারও তাদের সহকর্ম হাসপাতালে না থাকার কারণে আমার পোস্টমর্টম করা হয়নি, না হলে এতক্ষণ আমি জীবিত থাকতাম না। আলহামদুলিল্লাহ, আমি এখন আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ আছি। সেদিন রাতের কথা মনে পড়লে আজও আমার শরীরের শিহরণ ছিঁড়ে ওঠে। আমি এখনও জানি না সেদিন রাতে তারা কে ছিল, আর লাশগুলো জীবিতই বা হলো কেমন করে। এটা আমার কাছে সারা জীবনের রহস্য হয়ে গেল। সমাপ্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী গল্প আমরা শুরু করব। এখনটির গল্প হচ্ছে তাকে আটকাবে কে। সে প্রেগনেন্ট। মেয়েটির বয়স মাত্র 4 বছর। রিয়াজের একমাত্র মেয়ে সোহানা। এত ছোট্ট মেয়েকে প্রেগনেন্ট করবে কে? রিয়াজ সাহেব সোহানাকে নিয়ে যায় ডাক্তারের কাছে। ডাক্তার বলে পেটে বাচ্চা আছে ঠিকই, কিন্তু বাচ্চাটির মাথা নেই। অদ্ভুত বাচ্চাটার বিবরণ শুনে রিয়াজ ভয় পেয়ে যান। একে তো একটা বাচ্চার পেটে বাচ্চা, তার উপর ব্যাপারটা আরও জটিল। মাথা ছাড়া এই বাচ্চা সোহানার পেটে এলো কীভাবে, সেটা আগে খোঁজ নেওয়ার বাকি। প্রথমে রিয়াজ বুঝতেই পারেনি। সোহানা একদিন বলল তার নাকি মাথা ব্যথা। রিয়াজ সাহেব মাথা ব্যথার মেডিসিন এনে দেয়। পরে সোহানা বমি শুরু করে আর পেট ব্যথা বলে চিল্লাতে থাকে। রিয়াজ সোহানাকে পেট ব্যথার মেডিসিন দেয়, তাও ঠিক হচ্ছিল না। কারণ এতটুকু একটা মেয়ে প্রেগনেন্ট, এটাকে বিশ্বাস করবে? রিয়াজের ভিতর কোনোভাবে প্রেগনেন্টের সন্দেহটা ঢুকে নেই, কিন্তু মেয়ের পেট ব্যথার কারণে ডাক্তারের কাছে আনতে বাধ্য হয়। আর এসেই এই ঘটনা শুনে তিনি তাড়াতাড়ি ওনার স্ত্রী মুক্তাকে
জানাই সবটা। মুক্তাও বেশ চমকে যায়। 4 বছরের মেয়ে প্রেগনেন্ট কথাটা শুনে গুজবে জ্ঞান পাওয়া যায়, কিন্তু এটাই সত্যি, সোহানা প্রেগনেন্ট। রিয়াজ ডাক্তারকে কল দিয়ে বাচ্চা নষ্ট করার অপশন দেয়। ডাক্তার রাফি বলেন, দেখুন রিয়াজ সাহেব, আপনার মেয়ের গর্ভস্থানের সাথে বাচ্চাটি এমন কঠিনভাবে পেঁচিয়ে আছে যে বাচ্চা বের করতে হলে সোহানার পেটের ভিতর অনেক নাড়ি ভুড়ি কাটা যাবে। এতে সোহানার মৃত্যু হতে পারে। রাফি সাহেব, আপনারা কত ডেলিভারির কাজ করেন, এটা কি কোনোভাবেই পসিবল না? এত কঠিনভাবে বাচ্চা পেঁচিয়ে আছে কিভাবে? সব গর্ভস্থান তো একই। হ্যাঁ, কিন্তু সোহানার পেটের বাচ্চাটা বড়ই অদ্ভুত। সেই বাচ্চার মাথা নেই। আমি আরও গবেষণা করে বুঝলাম বাচ্চাটির হাত প্রায় 2 ফুট লম্বা, অর্থাৎ তার দেহ থেকে 3 গুণ লম্বা তার হাত, আর পা দুটো প্রায় 4 গুণ বড়। এখন কথা হচ্ছে, বাচ্চাটির হাত আর পা সোহানার নারীর সাথে এমনভাবে পেঁচিয়ে আছে যে কোনোভাবেই তাকে সিজার করে বের করা পসিবল না। তো অন্যভাবে তো করুন, যে কোনোভাবে কি করা যাবে না? যেত, কিন্তু সোহানার গর্ভস্থল এখনও পরিপূর্ণ না। আমার 27 বছর ডাক্তারিতে আমি এমন রোগী দেখিনি। এত ছোট্ট মেয়েটি কীভাবে প্রেগনেন্ট হতে পারে? শুনলে অবাক হবেন, এই বাচ্চার বয়স এখন 5 বছর চলে। কি? সোহানার বয়স মাত্র 4, তাহলে বাচ্চার বয়স কীভাবে 5 হয়ে যায়? সেটাই তো ভাবছি। পরিস্থিতি অনুযায়ী বলতে হচ্ছে সোহানার জন্মের আগে থেকেই সোহানার প্রেগনেন্ট, কিন্তু বিজ্ঞান অনুযায়ী এটা কোনোভাবেই সম্ভব না। আমি সত্যিই ক্লান্ত আর ভাবতে পারছি না। আচ্ছা, আপনার কোথাও ভুল হচ্ছে না তো? যদি এমন কিছু না হয়ে থাকে, আজ অবধি কোনো সময় আমার গবেষণা ভুল হয় নাই। এটাই সত্যি আর এটাই বাস্তব। সোহানা প্রেগনেন্ট, তার পেটের বাচ্চা অদ্ভুত, আর সেই বাচ্চার বয়স 5 বছর, তাই তো? আচ্ছা, এখন আমার কি করা উচিত? এক কাজ করতে পারেন, কোনো মায়াবিদ্যাওয়ালা লোক দেখান, এছাড়া আর উপায় পাচ্ছি না। কি? শেষে এই রিয়াজ জাদুকর বিশ্বাস করবে? দেখুন রিয়াজ সাহেব, আমি এইসব বিশ্বাস করি না, কিন্তু সোহানাকে দেখার পর এই কালো জাদুর উপর আমার বিশ্বাস জন্ম হতে লাগলো। আপনি প্লিজ কোনো কবিরাজ দেখান। কি বালের বিজ্ঞান নিয়ে বসেছেন আপনারা? হ্যাঁ, বিজ্ঞানের উপর কোনো কিছু আছে নাকি? আগে জোর গলায় না বলতাম, কিন্তু এখন বলবো আমি শিওর না। আপনি যত রাগ করেন এর চেয়ে ভালো কিছু আমার মাথায় কাজ করে না। এই বলে রফিক সাহেব ফোন কেটে দিলেন। রিয়াজ মাথায় হাত দিয়ে সোফায় হেলান দিয়ে আসেন। রাফি সাহেবের কথার আগামাথা বোঝেননি তিনি। জন্মের আগে কিভাবে প্রেগনেন্ট হয় মানুষ? অদ্ভুত অলৌকিক এই বার্তা যেন হাজার রহস্য আটকে রয়ে রেখেছে। প্রশ্ন জমা হলো একগোছা। প্রথমত, এই বাচ্চা সোহানার পেটে এলো কিভাবে? জন্মের আগে কিভাবে সোহানা প্রেগনেন্ট হলো? আর বাচ্চাটা অদ্ভুত কেন? এটা কি আসলেই কোনো অলৌকিক জাদুর খেলা, নাকি রিপোর্টটাই ভুল? রিয়াজ সাহেব পড়ে যায় মহা চিন্তায়। মুক্তাও কথাটা শুনে সেম টেনশনে পড়ে যায়। এদিকে সোহানা কয়েক ঘন্টা পর পর পেট ধরে চিৎকার মারে আর বলে, আব্বু আমার পেটে ব্যথা করছে। রিয়াজ অলৌকিক কিছুই বিশ্বাস করে না, কিন্তু এখন বিশ্বাস হোক আর না হোক, অন্তত কবিরাজের হেল্প লাগবেই তার। তাই রিয়াজ দেরি না করে বাসা থেকে বের হয়ে যায়। গ্যারেজে গিয়ে গাড়ি নিয়ে বের হয় গেট থেকে। তখন রিয়াজ খেয়াল করে গেটের দারোয়ানটা কেমন অচেনা। সে হাঁটছে, কিন্তু তার দাঁত ছিল না, আর দারোয়ান চোখ দুটো সাদা ছিল। রিয়াজ গেট থেকে বের হয়ে আবার বাড়ির ব্যাগ করে। এইবার দারোয়ানের কেবিনের দিকে তাকিয়ে দেখে দারোয়ান সেখানে নেই। রিয়াজ ফোন বের করে দারোয়ানকে কল দেয়। দারোয়ান রিসিভ করে রিয়াজ বলে, কি হলো মোসা কাকা, ডিউটি রেখে কোথায় গেলেন? আরে স্যার, আমি তো দোকানে এসেছি জ্বরের মেডিসিন নিতে। কখন গেছেন? এই তো 10 মিনিট আগে। 10 মিনিট আগে? আমি তো আপনাকে 2 মিনিট আগে গেটের সামনে দেখলাম। জি না স্যার, হয়তো ভুল দেখেছেন, আমি তো সেই 10 মিনিট আগেই আসছি। রিয়াজ আরও কনফিউশন হয়ে যায়। তবে এখন গেটের সামনে কে ছিল, যার চোখ সাদা সাদা, মুখে ভয়ঙ্কর হাসি ছিল? যাই হোক, রিয়াজ আবার রওনা দিল কবিরাজের উদ্দেশ্যে। 36 মিনিট পর কবিরাজের দেখা মেলে। এরপর রিয়াজ ওনাকে বলে, দেখুন, আমার কথা মনোযোগ দিয়ে শুনুন আগে। এরপর রিয়াজ সব কথা খুলে বলে, তুই এক কাজ কর, তোর বাচ্চাকে কোরবানি দিয়ে দে। মানে এইসব কি বলছেন আপনি? আমি সোহানাকে কোরবানি কেন দিব? তাহলে তোর সন্তানের পেটের ভিতরে যে বাচ্চা নষ্ট হয়ে যাবে, এর মধ্যেই
রিয়াজের ফোনে কল আসে। রিয়াজ স্ক্রিনে তাকিয়ে দেখে কবিরাজের ফোন। সঙ্গে সঙ্গে লাফ মেরে ওঠে রিয়াজ, সামনে তাকায়, দেখে সেখানে কেউ নেই। রিয়াজ বেশ আতঙ্কে হয়ে ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে কবিরাজ বলল, আমি বাইরে এসেছি তোমার জন্য কিছু নাস্তা পানি আনতে, বাসায় বসো। আপনি কখন গিয়েছেন? সেই তো অনেক আগে, প্রায় 20 মিনিট আগে। ভাবলাম তোমাকে কল দিয়ে জানিয়ে দেই। তাহলে এতক্ষণ আমার সাথে কথা বলল কে? কে বলবে? বাসায় তো কেউ নেই। আপনি এক্ষুনি আসুন, এখানের কিছুই স্বাভাবিক নেই। ওকে ওকে আসছি। রিয়াজ এসেছে একজন নামকরা বিখ্যাত কবিরাজের কাছে। ওনার নাম ফারুক হোসেন। কিন্তু ওনার চেহারা নিয়ে এতক্ষণ কেউ রিয়াজের সাথে কথা বলছে। সে বলল সোহানাকে কোরবানি করার জন্য, অর্থাৎ বুঝতে বাকি নেই কোনো কালো শক্তি সোহানাকে মেরে ফেলতে চায়। রিয়া চুপচাপ মারুকের বাসায় বসে আছে। চারিপাশে কিছুক্ষণ পরপর একটা ভয়ঙ্কর গর্জন শোনা যাচ্ছে। রিয়াজ এতদিন এসব বিশ্বাস না হলেও এখন পুরোপুরি বিশ্বাস করতে বাধ্য। ভয়ে রিয়াজের লোম দাঁড়িয়ে যাচ্ছে। কেউ যেন রুমের আড়ালে বলছে, মেরে দে, মেরে ফেল তাকে, আসতে দিবি না। আবার কেউ বলেছে, মেরে যাবি, মৃত্যুর সঙ্গে খেলিস না। এরকম অদ্ভুত অদ্ভুত শব্দ একটু পরপর রিয়াজ শুনতে যাচ্ছে। ভয়ে হাত পা অবশ হলেও মুখ ফুটে কিছুই বলতে পারছে না রিয়াজ। ওরা অশরীরী, কারো ছায়ার অতিকেও এক বায়োথিল সিস্টেম। এদের সাথেই বা কী বা বলবে। রিয়াজ উত্তেজনা হয়ে যাচ্ছে। ভয়ঙ্কর শব্দগুলো আর শুনতে পাচ্ছে না সে। হুট করে সব আওয়াজ বন্ধ হয়ে যায়। রিয়াজ মাথা তুলে দেখে কবিরাজ দরজা খুলে বাসায় প্রবেশ করছে। রিয়াজ বুঝতে পারে কবিরাজের আগমনে সব পালিয়ে গেছে। কবিরাজ বাসায় ঢুকতেই এইদিকে সেইদিকে কিছু খুঁজতে থাকে আর নাক দিয়ে কিছু ঘ্রাণ অনুভব করার চেষ্টা করে। এরকম কিছুক্ষণ করে। এরপর রিয়াজের সামনে এসে বসে বলে, বাসায় কিছু অশরীরী প্রবেশ করেছিল, এখন একটাও নেই। হ্যাঁ, আমাকে এতক্ষণ ভয় দেখিয়েছে। ওরা তোমার কোনো শারীরিক ক্ষতি করবে না। কেন? ওরা শয়তান, তোমাকে ক্ষতি করবে না কেন? তুমি এখন কেন এসেছো তা কাল রাতেই জেনেছি আমি। রাফি সাহেব কাল রাতে কল দিয়ে আমাকে সব জানায়। এরপর তোমার কল পেয়ে আমি বুঝতে পেরেছি তুমি কেন এসেছো। সোহানার ব্যাপারে সব বলেছিল। হ্যাঁ, আর আমি কাল রাতে বিষয়টা নিয়ে ঘুরিয়েছি আর বুঝতেও গেছি। তো বলুন, এখানে অশরীরী একটা নয়, শুধু একদল তোমার সন্তানের পেটের বাচ্চাকে পৃথিবীতে আনতে চায়, আরেক দল সোহানার পেটের বাচ্চাকে মারতে চায়। আরেক দল আছে তারা সোহানার পেটের বাচ্চাকে নিজের বশে করতে নিয়ে চায়। আর আরেকটা দল আছে যারা তোমার পুরো ফ্যামিলিকে শেষ করতে চায়। মোট 4টা অশরীর দল। হ্যাঁ, আর এই বাচ্চাটি উদ্দেশ্য একটাই, সোহানার পেটের বাচ্চাটাকে নিয়ে। কথাটি শুনে রিয়াজ মারুফ সাহেবের পায়ে পড়ে যায়। প্লিজ আমার 4 বছরের বাচ্চাকে বাঁচান। ও অনেক ছোট্ট, আর কত সহ্য করবে এমন চাপ। দরকার হলে আমাকে এর মাঝে কোরবানি করে দিন, তবু আমার সোহানাকে বাঁচান প্লিজ, বলে কান্না করে দিল রিয়াজ। দেখুন রিয়াজ সাহেব, এখানে এখন কিছুই করার নেই। ধীরে ধীরে এর সমাধান তোমাকে খুঁজতে হবে। আমি কিভাবে খুঁজবো সেটা পরিস্থিতি বলে দিবে। এখন বাসায় যাও। তোমার বাসায় 2 দল অশরীরী আছে এখন। তারা কে কে? একদল হচ্ছে অশরীরী সেই বাচ্চাকে পৃথিবীতে আনার দল, আরেকটা হচ্ছে তোমার ফ্যামিলিকে শেষ করার দল। অর্থাৎ তারা 2 দল দুজনের শত্রু। হ্যাঁ, ওরা নিজেদের মাঝে যুদ্ধ শুরু করে দিবে, আর সেটা তুমি নিজের টের পাবা। আচ্ছা, একটা উপায় তো বলুন আমাকে, আমি কি করব এখন? তোমার এখন টার্গেটে থাকতে হবে 4টি দলকে চিহ্নিত করা, তারপরে সেটা পরেই জেনে যাবা। আচ্ছা, আমি আসি এখন। যাও। আর হ্যাঁ, সোহানার খেয়াল রেখো। রিয়াজ কবিরাজ মারুফের বাসা ছেড়ে চলে আসে বাড়িতে দেখাশোনা করার জন্য আরও একটি কাজের মেয়ে রাখে। মেয়েটির নাম নিপা। বাড়ির কাজকর্ম নাকি ভালো করে, তাই তাকে রাখা হয় নিজেদের বাড়িতে। রিয়াজ বাসায় আসতেই অন্যরকম কিছু অনুভব করতে থাকে, যেন এখানে ওখানে লুকিয়ে আছে কেউ। সোহানার রুমে গিয়ে দেখে সোহানা ঘুমাচ্ছে। নিষ্পাপ মেয়েটির উপর কতই না অত্যাচার। রিয়াজের চোখের কোণায় এক ফোঁটা পানি চলে আসে। এরপর রিয়াজ মেয়ের দিকে তাকিয়ে দরজা অফ করে মাথা ঘোরানোর আগে আবার হুট করে দরজা খুলে ফেলে। রুমে ঢুকে রিয়াজ এইদিকে সেদিকে পায়চারি করে। কারণ হচ্ছে রিয়াজ দরজা অফ করার সময় সোহানার পাশে কালো জামা পরা ভয়ঙ্কর একটা চেহারা দেখেছে। নিশ্চয়ই
বড়সড় কোনো কিছু হতে চলেছে। রিয়াজ সোহানাকে কোলে তুলে নিয়ে যায় নিজের রুমে। এরপর মুক্তা সহ সোহানাকে দেখাশোনা করে। দেখতে দেখতে রাত নেমে আসে। কাজের মেয়ে নিপা এসে বলে, দোলা ভাই, ভাবি, খাওয়ান হইয়া গেছে, খাইবেন না? হ্যাঁ, এক কাজ করো, খাবার রুমে নিয়ে আসো। ঠিক আছে আফা। মুক্তার অর্ডারে নিপা খাবার রুমে নিয়ে আসে। এরপর সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। রাত 2টা। একটা কুটকুটে শব্দে রিয়াজের ঘুম ভেঙে যায়। রিয়াজ চোখ খুলেই দেখে খাটে মুক্তার, সোহানা কেউই নেই। রিয়াজ লাফ মেরে উঠে লাইট অন করে রুমের আসবাবপত্র সব এলোমেলো করা। সঙ্গে সঙ্গে রিয়াজ জানালার বাইরে একটা বিকট শব্দ শোনে। রিয়াজ তাড়াতাড়ি জানালার পর্দা সরে দেখতে পায় বাইরে 2টা কালো ছায়া উধম মারামারি লাগেছে। একজনকে এমন জোরে উড়িয়ে ঘুরিয়ে মারছে যেন হলিউড মুভির কোনো সিন। রিয়াজ তাড়াতাড়ি উপরতলা থেকে নিচতলায় এসে দেখে সোহানার মুক্তা ফ্লোরে পড়ে আসে। রিয়াজ আগে সোহানাকে কোলে তুলে মুক্তার কাছে যায়। মুক্তার মুখে ক্ষত বিক্ষত আঁচড়ের ছাপ। রিয়াজ মুক্তাকে কয়েকবার ডেকে তোলে। এরপর দুজনকে নিয়ে চলে আসে রুমে। মুক্তাকে অসুরেরা অনেক মেরেছে, মুখের দাগ রিয়াজ মেডিসিন লাগাচ্ছে আর মুক্তাকে জড়িয়ে ধরে কান্না করছে। এ কোনো অভিশাপ নেমে এলো তাদের জীবনে। সারা রাত ঘুমায়নি তারা। সোহানাকে পাহারা দেয়। সকাল সকাল রিয়াজের ফোনে কল আসে, কবিরাজ মারা যায়। রিয়াজ একটা শক্তিকে হারিয়ে আরও ভেঙে পড়ে। ঠিক তার পরপরই রিয়াজের ফোনে আর একটা কল। রিসিভ করতেই খবর আসে ডাক্তার রাফি সাহেব নিজের দেহ নিজেকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে আত্মহত্যা করে। রিয়াজের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কবিরাজ মারা গেল, ডাক্তার রাফি আত্মহত্যা করলো। এইদিকে 4টে অশরীরী তাদের ঘিরে আসে। তাদের একা চিহ্নিত করবে কিভাবে? চিহ্নিত করেও বা কি করবে? সোহানাকে কিভাবে বাঁচাবে? রিয়াজ এখন কি করবে? কি হবে এখন? এইসব চিন্তা করতে করতে প্রায় অসুস্থ হয়ে যায় রিয়াজ। কিছুক্ষণ বাদ রিয়াজের ফোনে একটা কল আসে অচেনা নম্বরে। রিয়াজ রিসিভ করতেই ওপাশ থেকে একটি মিলিকণ্ঠে ভেসে আসে, হ্যালো, রিয়াজ সাহেব বলছেন? জি, কে আপনি? আমি অনন্য, আপনার মেয়েকে বাঁচাতে সাহায্য করতে পারি। অনন্য? তা আপনি কিভাবে জানলেন আমার মেয়ের ব্যাপারে? আমি সব জানি। আপনি একটু আমার সাথে দেখা করতে পারবেন? বাড়িতে সোহানাকে একা রেখে বের হব? চিন্তার কারণ নেই। সেই 4 দল অশরীরী দিনের বেলায় সোহানাকে কিছুই করবে না, তার রাতের বেলায় সব চেষ্টা করবে, দিনের বেলায় করবে না। আপনি সেই 4 দলের ব্যাপারেও জানেন। আপনার সাথে তো দেখা করতেই হচ্ছে। আপনি এক কাজ করুন, মিরপুর 8-এ চলে আসুন। সেখানে এসে তান্ত্রিক অনন্যর বাসা কোনটা যে কাউকে বললেই দেখিয়ে দেবে। আচ্ছা, আমি বের হচ্ছি। 3-4 ঘন্টা লাগবে আসতে। আচ্ছা, আসুন। রিয়াজ পেল নতুন কোনো সাহায্যর হাত। একদম একা মনে করছিল নিজেকে। যাক, এখন তো কারো দেখা মিলে গেল, যদি কিছু করা যায়। আর উনি যেহেতু এত কিছু জানেন, সেই হিসেবে কোনোভাবেই তার সাহায্য করতে পারবেন নিশ্চয়। 4 ঘন্টা 12 মিনিট পর রিয়াজ পৌঁছে মিরপুর 8 নম্বরে। গিয়ে একজনকে জিজ্ঞাসা করায় উনি বাসা দেখিয়ে দেন। এরপর রিয়াজ ওনার বাসার নিচে এসে কল দেয় ওনাকে। অনন্য তান্ত্রিক লোকজন এসে রিয়াজকে রিসিভ করে উপরে নিয়ে যায়। রিয়াজ ওনার সামনে যেতেই বেশ অবাক হয়। রুমটা দেখতে খুবই ভয়ঙ্কর। এর মাঝে অন্য তান্ত্রিক যেইভাবে সেজে আসে যেন বড় সড়ো কোনো তান্ত্রিক। কপালে বড় একটা লাল বর্ণিত গোলাকার বৃত্তর চিহ্ন, চুলগুলো বিশাল, আর ওনার চাহনি আরও ভয়ঙ্কর। রিয়াজ ওনার সামনে এসে জিজ্ঞাসা করলো, আমি রিয়াজ। হ্যাঁ, চিনতে পেরেছি। বলুন, আপনি কিভাবে জানলেন? সোহানার পেটে যে অশরীর বাচ্চা, সে এক ভয়ঙ্কর শয়তান। এই শয়তানটা ভূমিষ্ঠ জন্ম নেবে তা অনেক আগে থেকেই জেনেছি আমি। গুরু মাসুদ রানা ধারণা এই বাচ্চা পৃথিবীতে আসবে, মাসুদ রানাও আসবে, বইটা পড়েছি আমি। বাচ্চাটা যখন কোনো গর্ভে আসবে তখন সে প্রায় 12 বছর গর্ভে থাকতে চাইবে। 12 বছর পর ভূমিষ্ঠতে পা রাখতে চাইবে। এখন বাচ্চাটার 5 বছর চলছে, আগামী 7 বছর বাদে সে আসবে, আর আপনার ঘরে সেই বাচ্চা আছে। এটা আমি অনেক সাধনার পর বুঝেছি। কিন্তু এখন টার্গেট বলুন,
আর লক্ষণ বলুন। তা হচ্ছে বাচ্চাটিকে নষ্ট করতে হবে, কিন্তু সেটা কিভাবে? সোহানার ক্ষতি ছাড়াই এটা কি অবৈধ পসিবল? সেটা নিশ্চয় দিতে পারবো না। হতে পারে সোহানা মারাও যাবে, আবার হতে পারে বেঁচেও যাবে। আপনার কোনো হেল্প লাগবে না আমার। আরে রেগে যাচ্ছেন কেন? সোহানা যাতে কিছু না হয় সেটা নিয়ে গবেষণা করছি আমি। এখন আমি কি করব? এই নিন, এটা আপনার কাছে রাখবেন। লোহার তৈরি একটা তারা রিয়াজের হাতে দেন উনি। এটা দিয়ে কি করব আমি? এই তারাটা মধ্যরাতে আপনি শয়তান তাড়াতে পারবেন। যখনই বুঝবেন আপনার আশেপাশে শয়তান আছে, তখনই তারটা হাতে নিয়ে বলবেন আকৃত্য মাঝবুস, আর তারটা একটি বিশাল আলো ছড়াবে। তখন পালিয়ে যাবে শয়তান। ঠিক আছে, আমি তাহলে আসি। জি। রিয়াজটা তারটা হাতে নিয়ে রওনা দেয় নিজের বাসার দিকে। অনেকখানি দূরের পথ, তাই ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। রিয়াজ গেটের সামনে আসতেই দেখে গেট খোলা। অদ্ভুত, বাসার দারোয়ান কোথায়? রিয়াজ গাড়ি পার্কিং করে গেটের সামনে আসে। এসে দেখে দারোয়ানের দেহ থেকে কেউ মাথাটা আলাদা করে দিয়েছে। রিয়াজ ভয়ে থরথর করে মাটিতে পড়ে যায়। মুসা চাচাকে কে মারল? রিয়াজ তাড়াহুড়া করে মুসা চাচার লাশটা লুকিয়ে ফেলে। এরপর কেউ দেখার আগেই গ্যারেজ থেকে কোদাল এনে বাড়ির পেছনে একটা গর্ত খুঁড়ে আর সেই গর্তে মুসা চাচাকে দাফন করে দেয়। রিয়াজের মাথায় অন্য কিছু আর আসেনি। এমনিতেই বাড়ির অশুভ শক্তি আসা যাওয়া, মৃত্যু এখন সামান্য পুতুল খেলা মাত্র। এখন রিয়াজের মাথায় এলো মুক্তার কথা। মুক্তা বাসায় ঠিক আছে তো? রিয়াজ তাড়াহুড়া করে বাসার দিকে দৌড় দেয়। দরজা কলিং বেল বাজাতে কাজের মেয়ে নিপা মেঘা চৌধুরী এসে দরজা খোলে। রিয়াজকে আতঙ্কিত দেখে কামের মেয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে স্যার? আপনারা এমন দেখাইছে কেন? মুক্তা বাড়ি আছে? হ্যাঁ, আপামনি তো সোহানা ম্যাডামের খাবার খাওয়াচ্ছে। ও আচ্ছা। রিয়াজ জলদি বাসার ভিতরে যায়। মুক্তা সোহানাকে খাটে বসিয়ে খাবার খাওয়াচ্ছে। সোহানা বিড়ালটা সোহানার পাশেই বসে মাছের কাটা খাচ্ছে। রিয়াজ সোহানাকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর সোহানাকে আদর করার জন্য এগিয়ে যেতেই সোহানা হুট করে তার বিড়ালটাকে ধরে কামড় দেয়। বিড়ালের দেহ থেকে রক্ত ছিটছিট করে বের হচ্ছে। মুক্তা এইসব দেখে এক চিৎকার দেয়। রিয়াজ ফ্লোরে পড়ে যায় সঙ্গে সঙ্গে। এরপর সোহানার হিংস্র চোখে মুক্তার দিকে তাকায়। রিয়াজ ফ্লোরে পড়ে যায় সঙ্গে সঙ্গে। এরপর সোহানার হিংস্র চোখে মুক্তার দিকে তাকায়। রিয়াজ বুক ধরফর করছে। সোহানা মুক্তার দিকে কিছুক্ষণ তাকিয়ে অজ্ঞান হয়ে যায়। এর মাঝেই রিয়াজ একটা জিনিস লক্ষ্য করে, মুক্তা নির্ভয় সোহানার সামনে বসেছিল। রিয়াজ দৌড়ে এসে সোহানাকে খাটে শুয়ে দেয়। অজ্ঞান হয়েছে, তাই এত চিন্তার কিছু নেই, কিন্তু চোখ খোলার পর যেন স্বাভাবিক আচরণ করে, সে প্রার্থনাই করছে রিয়াজ। রিয়াজ মুক্তাকে আলাদাভাবে রুমের বাইরে ডাকে। মুক্তাও আসে রিয়াজের পিছন পিছন। এরপর রিয়ান প্রশ্ন করলো, তুমিও কি কোনো তান্ত্রিকের কাছে গেছিলে নাকি? হ্যাঁ, কিন্তু কেন? না মানে সোহানার সামনে নির্ভয়ে বসেছিলে তাই। আমি অন্য বেগম নামের এক মহিলার সাথে যোগাযোগ করেছি। উনি বলল সোহানার হিংস্র হয়ে গেছে। সোহানার চোখের দিকে তাকিয়ে রাগ দেখালে সে ঠান্ডা হয়ে যাবে, সেটাই করলাম আমি। আর উনি আমাকে এই স্টার দিয়ে বলল বিপদের মুখে যে কারো সামনে মন্ত্র পড়তে, তাইলে নাকি অশরীর পালাবে। বুঝলাম না, তান্ত্রিক অন্য আবার কোনো গেম খেলছে নাকি? আচ্ছা, আমি পরে কথা বলে নেব, রাগ ঘনিয়ে এসেছে, চলো শুয়ে পড়ি। চলো। রিয়াজ আর মুক্তা খাবারের পাট শেষ করে ঘুমাতে চলে যায়। সোহানা এখনও ঘুমিয়ে আছে। কিছুক্ষণ পর রিয়াজকে কেউ ডাকতে লাগলো। রিয়াজ লাফ মেরে উঠে দেখে তান্ত্রিক অন্য রিয়াজের রুমে রিয়াজকে ডাকছে। রিয়াজ অন্যের দিকে তাকিয়ে দেখে মহিলার মুখে রক্তর ছাপ। মনে হচ্ছে উনি মাত্র কোনো জ্যান্তর সাথে লড়াই করে এসেছে। এদিকে বিছানায় সোহানার মুক্তা কেউই নেই। রিয়াজ কিছু বলার আগে অনন্যা বলল, রিয়াজ সাহেব, সব রহস্য জেনে গেছি। কি জেনেছেন? আর সোহানা এবং মুক্তা কোথায়? তোমার বউ মুক্তাই হচ্ছে এই সব কিছুর মূল। সেই সব কিছু করতেছে মানে যে চার অশরীরী, তার মধ্যে একদল হচ্ছে সোহানার পেটের বাচ্চাকে মারবে, একদল বাচ্চাকে পৃথিবীতে আনবে, একদল বাচ্চাকে নিজের বশে নিতে চায়, আর একদল তোমার ফ্যামিলিকে মারতে চায়। তাদের মধ্যে যে দল অশরীরকে পৃথিবীতে আনতে চায় সে আর কেউ নয়, সে হচ্ছে তোমার বউ মুক্তা। আর বাকি তিন দল কারা? সে বাচ্চাকে বাধা দেওয়ার জন্য
একদল অশরী 25 বছর যুবতী চেষ্টা করেই আসছে। আর বাকি 3 দল কারা? সেই বাচ্চাকে বাধা দেওয়ার জন্য একদল অশরীরী 25 বছর যাবৎ চেষ্টায় চালিয়ে আসছে। তারা ভালো অশরীরী, অর্থাৎ যারা বাচ্চাটাকে নষ্ট করতে চায়। আর একদল এই বাচ্চাকে নিজেদের বশে নিতে চায়, তারা খারাপ অশরীরী। ওরা চায় বাচ্চাকে নিয়ে পৃথিবীতে রাজত্ব করতে। এরা গত 55 বছর থেকে এই বাচ্চার জন্মের জন্য অপেক্ষা করে আসছে। আরেক দল তোমার ফ্যামিলি শেষ করতে চায়। তাদের উদ্দেশ্য একটাই, তোমার ফ্যামিলি শেষ হলে সেই বাচ্চা অনাগত সম্পূর্ণ বন্ধ। তারা ভালো, কিন্তু অন্যদের বাঁচাতে তোমাদের শেষ করতে চায়। আর মুক্তা একা প্রতিনিয়ত এই 3 দল অসুরের সাথে যুদ্ধ করে আসছে। যেভাবেই হোক এই বাচ্চাকে পৃথিবীতে আনতে চায় সে। এতে মুক্তার লাভ কি? এই মুক্তা তোমার সেই মুক্তা নয় যে মুক্তাকে তুমি বিয়ে করে এনেছো। এই মুক্তা দেহের ভিতর আছে এক ভয়ঙ্কর অশরীরী, যে গত 1400 বছর থেকে এই বাচ্চাকে পৃথিবীতে আনতে চাচ্ছে। প্রথমে বাচ্চাকে তোমার মুক্তার পেটে ঢুকে দেওয়া হয়। এরপর মুক্তার প্রেগনেন্ট হওয়ার পরও বাচ্চাটি সোহানার পেটে চলে যায়, যাতে সে যথেষ্ট পরিমাণ সময় পায়। 12 বছর কিন্তু কম না। সেই জন্য সোহানার পেটের বাচ্চার মাথা নেই আর হাত দুটো অনেক বড়, কারণ ওরা বাচ্চারা নয়, একটা অশরীরী। আল্লাহ, এত কিছু হয়ে আসছে এতদিন ধরে, আর আমি কোথায়? এখন এর সমাধান কিভাবে করব? হ্যাঁ, একটা সমাধান। অনন্য চিৎকার দিয়ে ঘুরে পড়ে যায়, কারণ মুক্তা অনন্যার পিঠে নখ ঢুকিয়ে তান্ত্রিক অনন্যাকে মেরে ফেলে। রিয়াজ ভয়ে একদরে পালিয়ে যায় রুম থেকে। মুক্তা অষ্টহাসি দিয়ে চিৎকার করে বলতে লাগলো, লাভ নেই রিয়াজ, সেই 3 দল অসুরকে আমি মেরে ফেলেছি। এবার তোমার পালা। অনেক লাফাইছো, এইবার মরার সময় ঘনিয়ে এসেছে। কে শুনে কার কথা? রিয়াজ দৌড় দিয়ে সিঁড়ির নিচে লুকায়। চারিদিকে অন্ধকার আর নীরবতা ছড়াছড়ি। হরর মুভিতেও এমন সিন দেখেনি রিয়াজ। এরপর ধীরে ধীরে মুক্তার অবস্থান বোঝার জন্য মাথা বের করে, আর অমনি দেখে মুক্তার সিঁড়ির সামনে রিয়াজের দিকে বড় চোখ করে তাকিয়ে আছে। ভয়ে রিয়াজ আবার দৌড়ে পালিয়ে যায়। এরপর দেখে সোহানা ফ্লোরে শুয়ে আছে। নিশ্চয়ই 3 দল অশরীরী সোহানাকে নিয়ে কাড়াকাড়ি করার সময় সোহানা এখানে পড়ে গেছে। রিয়াজের চোখ ভরা অশ্রু। নিজের মেয়েকে এমন কষ্টে দেখে কোনো বাবার চোখেই পানি আটকাবে না। এদিকে 3 দল অশরীরী শেষ হলেও মুক্তার রূপের আসল অশরীরী রয়েই গেছে। রিয়াজ সোহানার দিকে তাকে এসব ভাবতে ভাবতে মুক্তা এসে রিয়াজকে ছুঁড়ে মারে। রিয়াজ উড়ে গিয়ে টেবিল ভেঙে ফ্লোরে পড়ে যায়। টেবিলের গ্লাস ভেঙে টুকরো টুকরো রিয়াজের দেহ ছিদ্র করে দিচ্ছে। অর্থাৎ রিয়াজ তার মেয়ের কষ্টে নিজের ব্যথাকে বুকে ভুলে গেছে। মুক্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে অষ্ট হাসি দিচ্ছে। পৈশাচিক হাসির শব্দ রিয়াজ ক্ষিপ্ত হয়ে যায়। চোখ বন্ধ করে কল্পনা করে এই বাচ্চার জন্য মুক্তার আগমন। এই বাচ্চার জন্যই অনেকের প্রাণ গেছে। এই বাচ্চার জন্যই মুক্তারকে হারালাম। এই বাচ্চার জন্যই তান্ত্রিকের মৃত্যু। এই বাচ্চার জন্যই অশরীরের আগমন। তবে কি করব? রিয়াজের মাথার বুদ্ধি আগমন ঘটল। রিয়াজ পকেট থেকে সেই স্টার বের করে বলতে লাগলো, আক্রান্তি মার, বুঝবো। সঙ্গে সঙ্গে একটা আলো উত্থিত ঘটে। সেই আলোর চাপে মুক্তা উড়ে গিয়ে বাড়ির বাইরে পড়ে যায়। রিয়াজ তাড়াতাড়ি রান্নাঘরে চলে আসে। বাইরে থেকে মুক্তার ভয়ঙ্কর হুঁশিয়ার শোনা যাচ্ছে। রিয়াজ রান্নাঘরে এসে গ্যাসের সিলিন্ডারের বল্টিটি হাতে নেয়। এরপর পাইপ খুলে দিয়ে গ্যাস ছেড়ে দেয়। পুরো বাড়িতে 1 মিনিটের মধ্যে গ্যাস ছড়িয়ে পড়ে। রিয়াজ সোহানাকে বাড়ির ভিতরেই, অর্থাৎ ফ্লোরে রেখেই দরজার সামনে দাঁড়িয়ে ম্যাচ ধরিয়ে দেয়। পরে ধপ, বিশাল এক বিকৃষ্ট ঘটে। পুরো এলাকায় শব্দ ছড়িয়ে যায়। ঘুমান্ত মানুষ সব জেগে যায়। বিভ্রসর ঘটের প্রভাবে রিয়াজ উড়ে গিয়ে বাড়ির গেটের সামনে ছিঁচড়ে পড়ে। মাটিতে ডিগবাজি খেতে খেতে রিয়াজের হাত পায়ে চামড়া ছিঁড়ে যায় অনেকখানি। ভিতরে রিয়াজের মেয়ে সোহানা পুড়ে ছাই হয়ে যায়। সাথে সোহানার পেটের বাচ্চাও শেষ হয়ে যায়। মুক্তার দেহ থেকে লাল রঙের একটি আলো আকাশের দিকে চির করে উড়ে চলে যায়। আলোটা হচ্ছে সেই অশরীরীর, যে মুক্তার দেহ ভিতরে ছিল। অশরীর বাচ্চাটা মরে যাওয়ার পর মুক্তার দেহের ভেতরে শয়তানটাও মরে উড়ে গেল। মুক্তা অজ্ঞান হয়ে পড়ে যায় মাটিতে। রিয়াজের পুরো দেহ দুর্বল, মাটিতে শুয়ে আছে। মনে মনে বলল, মুক্তাকে তো
আমি আবার ফিরে পেলাম, কিন্তু আমার মেয়ে সোহানাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেললাম। তাতে কি আর হয়েছে? আমার মেয়ের কোরবানি দিয়ে হাজারো বাবার মেয়েকে বাঁচিয়েছি। তারা সবাই আজ থেকে আমার সোহানা। পৃথিবীর সব বাচ্চাকে আমি সোহানার মনে করে থাকবো যতদিন বাঁচি। এই বলে রিয়াজ অজ্ঞান হয়ে পড়ে যায়। সমাপ্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। গল্পটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী গল্প আপলোড দেওয়ার সাথে আপনার কাছে চলে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।